বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আবার এসে গেছি তোমাদের সাথে কিছু সুন্দর সময়, সুন্দর মুহূর্ত কাটাবো বলে। আমার রেসিটেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে গৌরী দত্ত এই পেজটিকে ফলো করো আর আমার পেজটিকে লাইক করো। কেমন লাগছে তোমাদের কমেন্টসে জানিও কিন্তু। আর আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। জানো বন্ধুরা, আজকে একটি কাজে আমি কলকাতায় গিয়েছিলাম। কলকাতার নিকটবর্তী জায়গাতেই থাকি, যদিও শহরতলিতে। তাই এখানে একটু বৃষ্টি হলেই খুব জলে ডুবে যাওয়ার একটা রাস্তাঘাট একটু জলে ডুবে যায়। তো মোটামুটি অভ্যেস হয়ে গেছে আমার এই বিবাহিত জীবনের বেশ কিছু বছর শহরতলিতে কাটানোর ফলে। জল আর বর্ষাকাল বেশ মোটামুটি জীবনে আয়ত্তই করে ফেলেছি। জলে ডুবে ডুবে, জলে হাঁটু জল ভেঙে ভেঙে হাঁটা, এই সমস্ত অভ্যেস করেই ফেলেছি। কিন্তু আমার বাপের বাড়ি তো কলকাতায়। কিছু কাজের জন্য আমাকে তো কলকাতায় আজ যেতে হয়েছিল। সেখানে তো এত জল আমি দেখিনি। আমি যেখানে গেছি উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়, আজকে যা জল দেখলাম বন্ধুরা, মনে হচ্ছে অটোওয়ালারা বলছে একটা হচ্ছে সমুদ্র আর একটা হচ্ছে নদী। সব শুধুমাত্র নদী আর সমুদ্র না, সেগুলো স্রোতস্বিনীও বটে। যখন তার ভেতর দিয়ে অটো, বাস, প্রাইভেট কার যাতায়াত করছে, জল পুরো ঝর্ণার মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর পুরো হাবুডুবু সড়ক পথ, কলকাতার বড় বড় সড়ক পথ পুরো জলের তলায়। তাই আজকে আমি যেতে যেতে ভাবলাম যে আষাঢ় মাসেই এই সাংঘাতিক বৃষ্টি, তাই রবি ঠাকুরের কথায় যদি আমরা একটু বলতে পারি আষাঢ় মাসটা, তাহলে কেমন হয়। চলো বন্ধুরা, আজকে তোমরাও কিন্তু শেয়ার করবে তোমাদের কোথায় কোথায় কীরকম জল জমেছে, তোমরা যেখানে যেখানে থাকো আর কি। হ্যাঁ, তাই চলো আজকে শুরু করি রবি ঠাকুরের লেখা আষাঢ়। এইটা খনিকা, এই কবিতাটি খনিকা কাব্যগ্রন্থের অংশগত অংশ। তো এইখান থেকে আমার আলোচ্য কবিতা রবি ঠাকুরের লেখা আষাঢ়। আমি গতদিনই বলেছিলাম বন্ধুরা যে রবি ঠাকুর আমাদের সমস্ত কিছুতে রয়েছেন, তাই না? তাই দুঃখ, ভালো লাগা, বিষাদ, অনুরাগ, অভিমান, মজা, আনন্দ সব কিছুতেই রবি ঠাকুর। তাই বর্ষা ঋতুতে তো অবশ্যই, আষাঢ় মাসে তো অবশ্যই রবি ঠাকুর রয়েছে। তাই রবি ঠাকুরের একটি কবিতা আষাঢ়, এই দিয়েই আমি আজকে আমার রেসিটেশনের যে ক্লাস বা রেসিটেশনের যে পর্যায়ে আমি শুরু করেছি ফেসবুকে, সেটা শুরু করলাম। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাইরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আয়ুষের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাইরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এমনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়াই ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝি রে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে। পূবে হাওয়া বয় কুলে নেই ঢেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ।
দড় দড় বেগে জলে পড়ি জল, ছলো ছলো বাজি ওঠে রে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাইরে, আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল, ওই বেণুবন দুলে দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আবার কখনো রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে গানে এই নববর্ষাকে অভিনন্দন জানিয়েছেন। রবি ঠাকুরের অবশ্যই প্রিয় ঋতু বর্ষা ঋতু। কবি রবি ঠাকুর বলেছেন, হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে, হৃদয় নাচে রে। আমাদের আজকে কর্মস্থানে যেতে বা স্কুল কলেজ অনেক জায়গাতেই রেনিটি হয়ে গেছে। অনেক জায়গায় যাওয়ার পথে অনেক অসুবিধে আমাদের ভোগ করতে হয়েছে। তাও কিছুটা আমাদের যে ভ্যাপসা গরম পড়েছিল, সেই গরমের হাত থেকে আমরা শহর এবং শহরতলির মানুষজন একটু উপকৃত হয়েছি, একটু আরাম পেয়েছি, তাই না বন্ধুরা? যদিও রোজ রোজ এরকম বৃষ্টি আমার কিন্তু ভালো লাগে না, একটু রোদ উঠলে তবেই কিন্তু ভালো লাগে, তাই না বন্ধুরা? আচ্ছা চলো আজকে আরও কিছু একটু পড়া যাক। একটু অন্য স্বাদ একটু পাল্টাই। আমরা যাদের পাড়ার বখাটে লোফার ছেলে এবং কিছুটা অশিক্ষিত, অসভ্য এবং বাজে হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, সমাজের পেছনে পড়ে থাকা ছেলে বলি, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তাদেরই কিন্তু তার আলোচ্য কবিতায় তাদের মধ্যে যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, মানবতা আছে, সেটাই খুঁজে পেয়েছেন। কবিতাটির নাম ছন্নছাড়া। চলো শুরু করি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ ধরে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি ধরে। ড্রাইভার বললে ওদিকে যাব না। দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়া। চলো বন্ধুরা একটু দেখে নেওয়া যাক ছবিতে। এই দেখো ছবিগুলো দেয়া রয়েছে, খুব সুন্দর। দেখো এদেরই ছন্নছাড়া বলে কবিতায় বলা হয়েছে। আবার আমরা পাঠ করি। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শালীনতা শ্লীলতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের,
সুধা ক্ষরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোলটা না, এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছিল পাঠ করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে। বললুম, কতদূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার ওপর ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্ধ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ। এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। দেখো বন্ধুরা, এইটা আমরা অচিন্ত কুমার সেনগুপ্তের এক আধুনিক কবির ছন্ন ছাড়া এই কবিতাটির আলোচ্য অংশটি পাঠ করলাম। এটা আমার স্টুডেন্টদেরও আমি পড়িয়ে থাকি। ক্লাস 8-এ সাহিত্য মেলা যে বইটা রয়েছে সেই বইটারই একটা অংশে এই কবিতাটি রয়েছে। তো উভয় দিক থেকেই বলছি, অষ্টম শ্রেণীর ছাত্ররা যারা আছো, ছোট বন্ধুরা, তারা অবশ্যই শুনছো, এবং আমরা সাধারণ মানুষরাও জানার জন্য
আমি একটু আলোচনা করে দিই যে আমরা যে ছেলেদের বলি পাড়ার বখাটে ছেলে, রোয়াকে বসা লোফার ছেলে, যাদের জন্য ভালো সুন্দর অ্যারিস্টোক্রেসি নেই, আভিজাত্য নেই, যাদের পকেটে পয়সা নেই, যাদের একটা সুন্দর চাকরি নেই, যাদের ভালো দেখানোর মতো বাড়ি নেই, যাদের পরনে দামি দামি আভিজাত্যপূর্ণ জামা কাপড় নেই, হয়তো ঠিকই তারা আমাদের চোখে কিন্তু খুবই খারাপ, যে তারা জীবনে তো কিছু করে উঠতে পারেনি, শুধুই বখাটে পাড়ার মোড়ে গলির মোড়ে যাদের নিত্য দেখা যায়, যাদের আমরা দেখেও চোখ ঘুরিয়ে নিই। যখন আমাদের ছোটবেলা ছিল তখন মধ্যবিত্ত একটা পাড়া ছিল, সেই পাড়ার যে এক চিলতে রক, সেখানে তাদের জায়গা ছিল, রোয়াকে বসে আড্ডা, সেটা ছিল তাস পেটানো, এবং সঙ্গে সঙ্গে সিগারেট বিড়ি এই সমস্ত খাওয়া, এবং কিছু খুব চটকদার চপল হিন্দি গানের কলি, তাদের মুখে কটু বাক্য, কটু কটু গালাগালি, এই সমস্তই শুনতাম। তাদের আমিও যখন ছোট ছিলাম বা ধীরে ধীরে কিশোরী হয়ে যৌবনে পা দিয়েছিলাম, তখন সবার মতো আমিও তাদের একটুখানি অবহেলার চোখেই দেখতাম বা একটু অভক্তির চোখেই দেখতাম, এবং আমিও সকলের মতো তাদের এড়িয়ে চলতাম। এবং আমার থেকে যারা ছোট মানুষ তাদের বলতাম ওদের থেকে নিজেকে বাঁচিয়ে চলতে। এখনো ছোট ছোট ছেলে মেয়ে বা আমার নিজের সন্তানকেও আমি বলি, আমার কন্যা সন্তানকেও আমি বলি যে এই রকম মানুষের থেকে তুমি দূরে থাকো, কেননা সমাজ এদের নেয় না, এরা সমাজ বহির্ভূত জীব। কিন্তু এটার থাকার পেছনে এদের যে মানসিক কারণটা রয়েছে, এরা কবি বলেছেন নেই রাজ্যের বাসিন্দা। কেননা এদের জন্য মানে খুব দুর্ভাগ্য, এদের জন্মগত অবস্থান এবং বেড়ে ওঠা সমস্তটা মিলিয়েই এরা সবসময় একদম খুব কষ্ট, খুব দুঃখ, খুব অবহেলার পাত্র, এবং সেই অবহেলার মধ্যে দিয়েই এদের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, এবং এরা যখন যৌবনে প্রবেশ করেছে তখন খুব সাধারণভাবেই এরা আর সমাজের যে প্রচলিত তথাকথিত শিক্ষিত ভদ্র ছেলে হয়ে উঠতে পারে। কিন্তু বন্ধুরা দেখো, এই কবিতাটির মাধ্যমে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত যেমন দেখেছেন যে এদের মধ্যেও এক অদ্ভুত মানসিকতা, এক অদ্ভুত মনুষ্যত্ব বোধ জেগে রয়েছে। এই মানবিকতা হয়তো আপাত দৃষ্টিতে যারা শিক্ষিত এবং সমাজে প্রতিপত্তি সম্পন্ন মানুষ, যাদের সমাজ অনেক বড় জায়গায় রেখেছে, যাদের আমরা সম্মান করি, তাদের মধ্যে নেই। বিপদের দিনে পাশে এসে দাঁড়ানোর মতো লোক কিন্তু হাতে গোনা কটা পাওয়া যায়, তাই না বন্ধুরা? তাই এই বিপদের দিনে যে ছেলেগুলো আপাত দৃষ্টিতে খারাপ, বখাটে, ছন্ন ছাড়া, কবির ভাষাই বলি ছন্ন ছাড়া, যাদের চালচুলো নেই, যাদের স্কুল কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, বাসে ট্রামে যাদের উঠলেই নামিয়ে দেয় বা দূরে বসে সরে যায়, যাদের লোকে অবহেলা করে এবং অসম্মান করে প্রতিনিয়ত, যাদের অসভ্য বলা হয়, সমাজ বহির্ভূত জীব বলা হয়, সেই মানুষগুলোই, সেই ছেলে ছোকরার দলই কিন্তু একটা সামান্য ভিখারি পথের ধারে ভিক্ষা করছে, যে তার যখন দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় ঘটে সে রক্ত মাংসে ডেলা পাকিয়ে যায়, তখন তাকেও বাঁচাতে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করার জন্য এগিয়ে আসে। তাই এদের মধ্যে যে অসাধারণ মানবিকতা, যে মনুষ্যত্ব, যে বিবেক, যে চেতনা আমরা পাই বন্ধু, তা আমাদের
সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যারা নিজেদের আমরা সভ্য ভদ্র শিক্ষিত সমাজের বেশ শিক্ষিত ব্যক্তি বলে নিজেদেরকে যারা আমরা দাবি করি, তাদের মধ্যেও কিন্তু অতটাই দেখা যায় না, খুব হাতে গোনা দেখা, কি একেবারেই যায় না তা নয়, কিন্তু আমরা মনে করি বাবারে আবার কোন বিপদে ফেসে যাব, কি হবে, কার এর তো কোনো বেওয়ারিশ ভিকি কবির ভাষায়, তাই না, যার কোনো পরিবার নেই, যার কোনো পরিজন নেই। তাই আমরা নিজেদের বিপদ থেকে রক্ষা করার ভয় একজনের প্রাণ চলে যাচ্ছে দেখেও এগোতে ভয় পাই, কিন্তু এইসবের তোয়াক্কা না করে এই ছন্ন ছাড়া ছেলের দল এসেছে, তাদের মানসিকতা আছে, মনুষ্যত্ব আছে, বিবেকবোধ আছে। তাই কবিতায় আলোচনা করা হয়েছে প্রথমে যে গাছটির কথা, সেই গাছটি একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে ছোট বন্ধুরা। হ্যাঁ, এই গাছটি কিন্তু কবি কল্পনা করে বলেছেন যে এই গাছটি প্রথমে রুক্ষ, জীর্ণ, যার কোনো সবুজতা নেই, গাছের মধ্যে কোনো সবুজ ভাব নেই, প্রাণ নেই, যেন ডালপালা নেই, সব শুকিয়ে গেছে। কিন্তু যখন কবি দেখেছেন যে এই আপাত দৃষ্টিতে লোফার অসভ্য ছন্নছাড়া ছেলেগুলোর মধ্যে যে মনুষ্যত্ব, যে বিবেকবোধ, এগুলো এখনো বেঁচে আছে, তাই জন্য সেই রূপক অর্থে কবি আবার সেই গাছটির মধ্যে প্রাণ ফিরিয়ে দিয়েছেন, সবুজে সবুজ করেছেন সেই গাছকে, আবার সেই গাছের ডালপালায় ফল ফুল পাতা লতা ইত্যাদির বিস্তার ঘটিয়েছেন। আর প্রাণ আছে, প্রাণ আছে, এই কথাটা শুধুমাত্র ভিখারিটি বেঁচে আছে এটা নয়, প্রাণ আছে মানে এখনো সেই আপাত দৃষ্টিতে অশিক্ষিত, কুরুচিকর, অসভ্য, ছন্নছাড়া ছেলেগুলোর মধ্যে মনুষ্যত্ব, বিবেকবোধ এগুলো লুকিয়ে আছে। তাই কবি বলেছেন প্রাণ আছে, প্রাণ আছে। আশা করি ভালো লাগলো আমার এই আজকের যে সন্ধ্যাবেলার কবিতা পাঠ, একাধারে কবিতা পাঠ, আবার অন্যদিকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটু কবিতা আলোচনা, দুটোই হয়ে গেল, তাই না বন্ধুরা? তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পেজটি অবশ্যই ফলো করবে, লাইক করবে, কমেন্টসে আমাকে জানাবে, আর শেয়ার করে দেবে অন্য বন্ধুদের মধ্যে। আর আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি চলি। শুভরাত্রি বন্ধুরা।